নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে আপনারা অনেকেই দেখেছেন যে যখন রিটায়ারমেন্টের সময় আসে তখন একটা বড় কর্পাস পাওয়া যায় অ্যাজ রিটায়ারমেন্ট বেনিফিট। তো তার মধ্যে গ্র্যাচুইটি, পেনশন, লিভ স্যালারি, আদার্স বেনিফিটগুলো থাকে। তো বহু ক্ষেত্রে আমরা দেখেছি যে এই অ্যামাউন্টের কোয়ান্টামটা প্রায় 1.5 কোটি টাকা হয়ে যায়, 1.5 CR হয়ে যায়। তো এখন প্রশ্ন হচ্ছে এই টাকাটা কোথায় কিভাবে ইনভেস্ট করব। মানে অ্যাকচুয়ালি আমি আজকে সিম্পলি বলতে চাই রিটায়ারমেন্ট কর্পাসটা কোথায় কিভাবে ইউজ করবেন। দেখুন, যখন আপনি 60 বছর বয়স রিটায়ারমেন্ট ফেজে চলে গেছেন এবং আপনার কাছে একটা কর্পাস পড়ে আছে, তখন আপনার প্রাইমারি অবজেক্টিভ হবে এই তিনটে। প্রথম অবজেক্টিভ হবে ক্যাপিটাল প্রোটেকশন, সেকেন্ড হচ্ছে রেগুলার ইনকাম, আর থার্ড হচ্ছে ইনফ্লেশনকে বিট করা। এই তিনটে জিনিসকে ব্যালেন্স করাটাই হচ্ছে আপনার টার্গেট। এবার প্রশ্ন হচ্ছে যে কিভাবে আপনি করবেন। দেখুন, আমি দুটো অ্যাপ্রোচ নিয়ে আজকে ডিসকাস করব। ইউটিউবে অনেক ভিডিও আছে যেখানে পরিষ্কার বলে দেয় যে আপনার যদি এত টাকা থাকে এখানে এখানে ইনভেস্ট করুন। আমি সেই ফর্মুলায় যাব না। আমি প্রথমে আপনার মেন্টালিটি আমি অ্যাসেস করব, তারপরে আপনার জন্য সুটেবল ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি আপনাকে দেব। দেখুন, ইনভেস্টার দুরকম হয়। কিছু ইনভেস্টার থাকেন অ্যাগ্রেসিভ, কিছু থাকেন কনজারভেটিভ। এবার অ্যাগ্রেসিভ বা কনজারভেটিভ কি, এটা আমি ফিনান্সিয়াল টার্মসে ডিসকাস করব। দেখুন, যখন আপনি রিটায়ারমেন্ট ফেজে চলে গেলেন, অর্থাৎ আপনার স্যালারি বন্ধ হয়ে গেল, এবার আপনার পেনশন চালু হলো, তখন যদি আপনার মান্থলি পেনশন 65,000 বা তার বেশি হয়, আমি বলবো তাহলে আপনি অ্যাগ্রেসিভ মোডে এবার চলে যাবেন। কারণ আপনি এখন অ্যাগ্রেসিভ ইনভেস্টর হতে পারেন, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে। কিন্তু যদি আপনার পেনশন তার নিচে হয়, ফর এক্সাম্পল আপনার পেনশন যদি 30,000 বা 40,000 হয়, ডেফিনেটলি আপনি তখন কনজারভেটিভ ইনভেস্টমেন্ট ফিলোসফি ফলো করবেন। দেখুন, আমি আবার রিপিট করে দিচ্ছি যে আপনার ইচ্ছাটা কি সেটা সেকেন্ডারি, মানে আপনি অ্যাগ্রেসিভ হতে চান না কনজারভেটিভ হতে চান সেটা সেকেন্ডারি। আপনাকে আগে জানতে হবে যে আপনার রিটায়ারমেন্ট ফেজে আপনার পেনশন কত আসবে। যদি পেনশন অ্যামাউন্টটা হ্যান্ডসাম থাকে তাহলে আপনি অ্যাগ্রেসিভ মোডে যেতে পারেন, না হলে কনজারভেটিভ হবেন, কিন্তু আপনার কাছে তখন অ্যাগ্রেসিভ মোডে যাওয়ার অপশন আছে। কিন্তু যদি পেনশনের অ্যামাউন্টটা কম থাকে তখন আপনাকে ডেফিনেটলি কনজারভেটিভই হতে হবে। তো আইডিয়াল মিক্স কি, মানে আপনি কোন প্রপোর্শনে ইনভেস্ট করবেন। তো তার জন্য আমাদের যে থাম্বনেল বা থাম্ব রুল যেটা আমরা বলি, সেই থাম্ব রুল হচ্ছে আমাদের 40% ইকুইটি, 40% ডেপ্ট আর 20% হাইব্রিড। এতে রিস্ক কম থাকবে, আবার ইনফ্লেশনও বিট হবে। তো এবার আমি বলবো, যদি আপনি একজন অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন তাহলে আপনার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি কি হবে। দেখুন, অ্যাগ্রেসিভ ইনভেস্টর হিসেবে আপনাকে কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি যেখানে ইনভেস্টমেন্ট করুন না কেন, তার ইনভেস্টমেন্ট থেকে প্রাপ্ত রিটার্ন বা সিএজিআর এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করবে। অন অ্যান অ্যাভারেজ যেহেতু আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টর, তাই আপনি 14 to 16% রিটার্ন এক্সপেক্ট করতে পারেন, সাবজেক্ট টু দ্য কন্ডিশন যে আপনাকে 10 থেকে 15 বছরের হরাইজনে ইনভেস্টমেন্ট করতে হবে। এর জন্য খুব কমন টুল হচ্ছে এসডব্লিউপি বা সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। এবার আমি বিষয়টা বুঝিয়ে দিচ্ছি। দেখুন, আপনার কাছে এখন অ্যাসেট আছে 1.50 CR। এই অ্যাসেটটাকে আপনাকে এখন অ্যালোকেট করতে হবে। তো আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টর হিসেবে ইকুইটি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন 60% অর্থাৎ 90 লাখস, হাইব্রিড ফান্ডে দেবেন 15% অর্থাৎ 22.5 লাখস, ডেপ্ট বা বন্ড বা কর্পোরেট এফডিতে আপনি দেবেন 15%, দ্যাট ইজ 22.5 লাখস, আর সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি দেবেন 10% বা 15 লাখ। এখানে অনেকেই আমাকে বলবেন যে আমি তো সিনিয়র সিটিজেনে 30 লাখস ইনভেস্ট করতে পারি। ডেফিনেটলি আপনি 30 লাখস ইনভেস্ট করতে পারেন, কিন্তু মাথায় রাখবেন আমি এখন অ্যাগ্রেসিভ ইনভেস্টারের স্ট্র্যাটেজি ডিসকাস করছি। তাই আমি বলবো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে আপনি 15 লাখসের বেশি ইনভেস্টমেন্ট করবেন না যদি আপনি অ্যাগ্রেসিভ ইনভেস্টার হন। এবার আসুন আরও ফার্দার কিছু ডিটেলিংয়ে যাই। প্রথমে আমি আপনাকে বলেছি যে ইকুইটি মিউচুয়াল ফান্ডে আপনাকে ইনভেস্ট করতে হবে 90 লাখস। তো এটা কি করে ইনভেস্ট করবেন, দেখুন, মিউচুয়াল ফান্ডের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে কন্ডিশনটা আপনাকে স্যাটিসফাই করতেই হবে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। তাই 30% লার্জ ক্যাপ, 20% ফ্লেক্সি ক্যাপ,
10% মিড ক্যাপ, এই প্রপোর্শনে আপনি ইনভেস্টমেন্ট করতে পারেন। এবার একটা জিনিস দেখুন, আমি এখানে XYZ তিনটে মিউচুয়াল ফান্ড হাউসের নাম নিয়েছি। আমি অ্যাকচুয়ালি বলতে চাই যে আপনি যে লার্জ ক্যাপ, ফ্লেক্সি ক্যাপ বা মিড ক্যাপে ইনভেস্ট করবেন, এটা তিনটে আলাদা আলাদা হাউসে, তিনটে আলাদা আলাদা স্কিমে আপনি ইনভেস্ট করবেন। কখনো এরকম যেন না হয় কোনো একটা মিউচুয়াল ফান্ড হাউসেই আপনি সব টাকা আলাদা আলাদা স্কিমে ইনভেস্ট করলেন, সেটা করবেন না। এর কারণ হচ্ছে প্রত্যেকটি এএমসি বা প্রত্যেকটি ফান্ড হাউসের কিছু কিছু বেঞ্চমার্ক প্রোডাক্ট থাকে, যে প্রোডাক্টটা সবচেয়ে ভালো চলে, তো আপনাকে সেই প্রোডাক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। একটা ফান্ড হাউসে সবকটা ফান্ড ভালো চলে, এটা কিন্তু খুব রেয়ার। আসুন এবার পরবর্তী ডিসকাশনে যাই। তো ইকুইটি অংশ থেকে আপনি 4% এসডব্লিউপি করলে বছরে প্রায় 3.5 থেকে 4 লাখ টাকা পাবেন। এটা মার্কেট অনুযায়ী পরিবর্তন হতে পারে। এবার আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে কি করে এই 4% এসডব্লিউপি থেকে 3.5-4 লাখ টাকা আমি ক্যালকুলেশন করছি, তাহলে এর জন্য আলাদা একটা এসডব্লিউপির ভিডিও অলরেডি আপলোড করা আছে, সেটা আপনি দেখে নেবেন। আমি এখানে এটা নিয়ে আর ডিটেল ডিসকাশন করছি না। তো প্রথমে আমি ইকুইটি মিউচুয়াল ফান্ড মানে 90 লাখস ডিসকাশন করে দিলাম, অর্থাৎ আমার যে ডিসকাশন ছিল এই ডিসকাশনের ফার্স্ট ফেজ আমি কমপ্লিট করলাম। এবার আমি বলবো হাইব্রিড ফান্ডের ব্যাপারে। তো হাইব্রিড ফান্ডের ব্যাপারে আমি আপনাকে বলবো যে হাইব্রিড অ্যালোকেশনে আপনাকে যেতে হবে 22.5 লাখ রুপিস ইনভেস্টমেন্টের ফিলোসফি নিয়ে। এই হাইব্রিড ফান্ডের মধ্যে আপনাকে চুজ করতে হবে ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড। তো ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বিভিন্ন হাউসের রয়েছে, তার মধ্যে কোন ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডটা আপনার জন্য সুটেবল, সেগুলো ফার্দার আমি অন্য কোনো মিউচুয়াল ফান্ডের ভিডিওতে ডিসকাশন করব। আজকে আমি আপনাকে ওভারঅল সিনপসিসটা দিয়ে দিচ্ছি। তো এই ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ডে ইনভেস্ট করলে কি হবে না, আপনার ভোলাটিলিটি কমবে। এটা হচ্ছে মেন ক্রাইটেরিয়া। এবার আসুন, এবার আমরা আমাদের থার্ড পোর্শনে যাব, সেটা হচ্ছে থার্ড ডিসকাশন হচ্ছে আমাদের ডেপ্ট অর বন্ড। তো ডেপ্ট অর বন্ডের মধ্যে এবার আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে, দেখুন ডেপ্টে কেন ইনভেস্ট করা হয়। সিম্পলি ডেপ্ট এই কারণে ইনভেস্ট করা হয় যাতে আপনার ক্যাপিটাল প্রোটেকশন থাকে এবং সেখান থেকে একটা রিস্ক ফ্রি রিটার্ন আপনি পেতে পারেন। তো ডেপ্ট অ্যান্ড সেফট ইনকাম, এখানে আপনাকে 37.5 লাখ ইনভেস্ট করতে হবে। এর মধ্যে কি কি থাকবে, আরবিআই ফ্লোটিং বন্ড, শর্ট টার্ম ডেট ফান্ড, আর SCSS থাকবে যেটা গভর্নমেন্ট ব্যাংক, সেখানে 8.2% ইন্টারেস্ট আপনি পেতে পারেন। তো এগুলো থেকে আপনি একটা ফিক্সড ইনকাম পাবেন, প্রত্যেক মাসে আসবে। কাজে ডেপ্ট অ্যান্ড সেফ ইনকাম আপনার হাতে থাকাও কিন্তু জরুরি। তো যদি আপনি একজন অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন, তাহলে আপনাকে কিন্তু এই ফিলোসফি ফলো করতে হবে। একটা হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ড, একটা হচ্ছে হাইব্রিড ফান্ড, একটা হচ্ছে ডেপ্টর বন্ড, আর ফাইনাল লাস্টে সিনিয়র সিটিজেন স্কিম। তো এটা হলো অ্যাগ্রেসিভ ইনভেস্টরদের স্ট্র্যাটেজি। এবার আমি ডিসকাস করব যারা কনজারভেটিভ ইনভেস্টর, তারা কি স্ট্র্যাটেজিতে ইনভেস্ট করবেন। দেখুন, আপনি যদি একজন কনজারভেটিভ ইনভেস্টর হন, তাহলে আপনার মেন টার্গেট কিন্তু একটাই, সেটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশন। তো ন্যাচারালি আপনি এখন 7-8%-এর বেশি কিন্তু রিটার্ন এক্সপেক্ট করবেন না, কারণ আপনি কনজারভেটিভ মোড অন করেছেন। তো এখানে রিস্ক কম এবং ইনকামটা রেগুলার, এইটা আপনাকে জানতে হবে। তো এবার আপনাকে বলি এই 1.5 সিআরের অ্যাসেট অ্যালোকেশন কি করে করবেন। প্রথমে বলি ডেপ্ট ইনস্ট্রুমেন্ট। দেখুন, যেহেতু আপনি কনজারভেটিভ, তাই আপনার ডেপ্ট পোর্শনটা বেশি রাখা হয়েছে। কত? 50%। 50% মানে 75 লাখস। এরপর হচ্ছে হাইব্রিড ফান্ড। হাইব্রিড ফান্ডে 25%, সেটা হচ্ছে 37.5 লাখস। ইকুইটি ফান্ড কত? 15%, মানে মাত্র 22.5 লাখস। আর ব্যাংক এফডি সেটা কত? 10%, মানে 15 লাখস। এবার এটাকে আমি ফার্দার ডিসকাশন করে দিই। দেখুন, প্রথমে আছে ডেপ্ট পোর্শন, যেখানে আপনাকে 75 লাখস ইনভেস্ট করতে হবে, যার মধ্যে SCSS এ 30 লাখস। দেখুন, আমি প্রথমেই বলেছিলাম যে SCSS এ ম্যাক্সিমাম 30 লাখস করা যায়, কিন্তু সেটা কনজারভেটিভ ইনভেস্টারের জন্য। অ্যাগ্রেসিভ ইনভেস্টার হলে অতটা করার দরকার নেই। এবার দেখুন, নেক্সট হচ্ছে পোস্ট অফিস MIS, আর আরবিআই ফ্লোটিং রেট বন্ড, আর AAA রেটেড কর্পোরেট বন্ড। তো এর মধ্যেও শ্রীরাম ফাইন্যান্স রয়েছে, বাজাজ রয়েছে। এগুলো নিয়ে ফার্দার যদি আপনি জানতে চান, আপনারা আমাকে পিং করবেন বা আমাদের অন্যান্য যে ভিডিও আছে সেখানে আপনি ডিটেল ডিসকাশন পেয়ে যাবেন। তো ডেপ্ট পোর্শনে আপনাকে এভাবেই ইনভেস্টমেন্ট করতে হবে, আর এখান থেকে আপনি 7.5-8% স্টেবল রিটার্ন পাবেন। নেক্সট হচ্ছে হাইব্রিড, যেখানে আপনাকে ইনভেস্ট করতে হবে 37.5 লাখস। তো ডেফিনেটলি হাইব্রিড মানে এখানে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আইদার ব্যালেন্স অ্যাডভান্টেজ ফান্ড বা কনজারভেটিভ হাইব্রিড ফান্ড। তো এইখানে আপনাকে ইনভেস্ট করতে হবে। নেক্সট, আপনাকে ইনভেস্ট করতে হবে সামান্য কিছু ইকুইটিতে, যেটা আমরা 22.5 লাখস অবধি আপনাকে ক্যাপিং করে দিয়েছি। এবং এর মধ্যেও আপনি ট্রাই করবেন লার্জ ক্যাপ এবং ইন্ডেক্স ফান্ড নিতে, যেগুলো কম্পারেটিভলি সেফ। তো
যেটা বলছিলাম যে আপনি যদি কনজারভেটিভ ইনভেস্টর হন তাহলে অন অ্যান অ্যাভারেজ আপনি 7 to 8% রিটার্ন এক্সপেক্ট করবেন, আর অ্যানুয়াল ইনকাম 8 to 10 লাখস মতো আপনার আসবে এখান থেকে। আর রিস্কের কথা যদি বলি তাহলে রিস্ক হচ্ছে লো টু মডারেট। তো এখন আপনি একজন কনজারভেটিভ ইনভেস্টর হন বা আপনি একজন অ্যাগ্রেসিভ ইনভেস্টর হন, আপনার জন্য কিছু আমি ইনভেস্টমেন্ট টিপস দিচ্ছি। টিপসগুলো খুব ইউজফুল। দেখুন, প্রথমেই বলি, ইমার্জেন্সি ফান্ড আলাদা করে রাখুন। এর জন্য 10 to 15 লাখস আইদার আপনি লিকুইড ফান্ডে ইনভেস্ট করুন অথবা এফডি করে আলাদা সরিয়ে রাখুন। নেক্সট হচ্ছে ডেফিনেটলি নমিনেশন আপডেট করে রাখুন, কারণ অনেক এফডি থাকে বা অনেকগুলো ইনভেস্টমেন্ট থাকে যেখানে নমিনেশন ব্যাকডেটেড হয়ে যায়। কাজেই নমিনেশন এবং তার সঙ্গে সঙ্গে কেওয়াইসিটা আপডেট করিয়ে নেবেন। থার্ড টিপসটা হচ্ছে ট্যাক্স প্ল্যানিং করুন। দেখুন, এসডব্লিউপি ইজ বেটার দ্যান এফডি ইন্টারেস্ট রেট। কেন? কারণ এফডি থেকে যে ইন্টারেস্ট রেটটা পাচ্ছেন সেখানে আপনার 30% ট্যাক্স ব্র্যাকেটে যদি চলে যান তাহলে ওই এফডি ইন্টারেস্টও আপনার 30% কিন্তু ট্যাক্স লেগে যায়। ওয়ারাস এসডব্লিউপির ক্ষেত্রে যেটা প্রফিট এলিমেন্ট, সেখানে লং টার্ম হলে 12.5% ট্যাক্স লাগে, তাও 1.5 লাখসের বেসিক এক্সামশন বাদ দেওয়ার পরে। নেক্সট হচ্ছে রিয়েল এস্টেট আপনার আছে কিনা সেটা দেখে নেবেন। তাই ইকুইটি ডাইভার্সিফিকেশনটা কিন্তু খুব এসেনশিয়াল। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটাই হচ্ছে 1.5 CR যদি আপনার রিটায়ারমেন্ট কর্পাস হয় তাহলে তার ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি। আপনারা খুব ভালো করে বুঝতে পারছেন যে আমি 1.5 CR এর জন্য কোনো ফিক্সড ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি দিলাম না। আমার মূল বক্তব্য হচ্ছে আগে আপনাকে জানতে হবে আপনি কোন নেচারে ফলো করছেন, আইদার অ্যাগ্রেসিভ বা কনজারভেটিভ। আপনাকে সেই মতো ডিসিশন নিতে হবে। এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ডিসিশন নেওয়ার সময় ডেফিনেটলি আপনি কিন্তু আপনার মেন্টাল স্ট্রেস, মেন্টাল পজিশন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এ সমস্ত দেখার সঙ্গে সঙ্গে ডেফিনেটলি পেনশনের অ্যামাউন্টের দিকেও কিন্তু লক্ষ্য রাখবেন। পেনশন যদি বেশি না হয় কখনোই অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্টে যাবেন না। যখনই পেনশন ইনকামটা 65 অর তার বেশি, তখন আপনি কিন্তু অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট মোডে যেতে পারেন। তো বন্ধুরা, আজকে এই ছিল ডিসকাশন। কেমন লাগলো অবশ্যই বলবেন। আপনার যদি অল্টারনেটিভ কোনো ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি থাকে সেটাও আপনি বলবেন। আর আপনারা যদি ইনভেস্টমেন্টের জন্য আমাদের কনসালটেশন বা আমাদের থেকে ডিস্ট্রিবিউশন সার্ভিস নিতে চান, আমাদের এই ফোন নাম্বারে কন্ট্যাক্ট করবেন। আমরা আপনার জন্য অলওয়েজ ওপেন রয়েছি। আজ এখানেই শেষ করছি, আরেকদিন হাজির হব এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।